আমাদের প্রধান অতিথি যখন বক্তব্য দিচ্ছেন সেই সময় আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসীরা আমাদের সভাস্থলে ককটেল মেরেছে, গুলি করেছে। আমাদের জেলা আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে যে দোষারোপ করা হচ্ছে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক বিরোধীদের পরের কাঁধে ভর করে জয়ী হওয়া যায় না বলছে আওয়ামী লীগ। আন্দোলন কবে হবে? ঈদের পরে না বর্ষার পরে? মরা গাঙ্গে জোয়ার আর আসে না, সড়ক পথে নয়, নদী পথেও নয়, আকাশ পথে বিএনপি চলে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে তাদের পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, দেশের স্বার্থ রক্ষা করেই ট্রানজিট সহ অন্যান্য সুবিধা নিচ্ছে বাংলাদেশ। ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, মেরামতে কোটি কোটি টাকা অপচয়। তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল, উখিয়ায় পাহাড় ধসে দুজনের মৃত্যু। গ্যাসের জন্য হাহাকার নিয়ে অবশেষে মুখ খুললেন জ্বালানি প্রতিমন্ত্রী। বললেন, বন্যার কারণে সঞ্চালন লাইনে সমস্যা, 15 জুলাইয়ের পর সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। বেরিয়ে আসছে সাদিক এগ্রোর সিন্ডিকেটের খবর। 2021 সালে মিথ্যা ঘোষণায় আনা ব্রাহ্মা গরু কাস্টমস জব্দ করলেও আবারও ফিরে আসে ইমরানের হাতে। অবশেষে মোহাম্মদপুর থেকে উদ্ধার। এবং বেনজিরকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। এখতিয়ার থাকলেও নিশ্চুপ দুদক। নাটোর ও পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন অন্তত 12 জন। এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির নেতাকর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। এদিকে বেগম জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ে সমাবেশে বিএনপি নেতারা সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। যখন বক্তব্য দিচ্ছেন সেই সময় আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসীরা কোয়েল সহ, কোয়েলের সাথে আরো যারা সেই নেতৃবৃন্দরা আসে আমাদের সভাস্থলে ককটেল মেরেছে, গুলি করেছে। আমাদের জেলা আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে যে দোষারোপ করা হচ্ছে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এটা কখনোই জেলা আওয়ামী লীগের সম্পৃক্ত থাকার কোনো বিষয় না। জেলা আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসকে বিশ্বাস করে। দেখতে পাই যে একটু উত্তেজনা বিরাজ করতেছে, আমরা উত্তেজনা নিরসন করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিন যশোরে সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন। সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি। আজকে পুরো রাজনীতি বাংলাদেশ মাফিয়াদের হাতে। এই মাফিয়াদের কারা সৃষ্টি করলো? সাধারণ জানে না এবং প্রশাসনের মধ্যে মাফিয়া। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে, পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নিয়ে নেতারা বলেন, বিএনপি 71-এ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে নতুন করে আন্দোলনের নামে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভারের হেমায়েতপুরে আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি একটি অগণতান্ত্রিক দলে পরিণত হয়েছে দাবি করে সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, 71-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে তারা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আমার ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। এই বিএনপি জামাত এরা নির্বাচনকে ভয় পায়, এরা নির্বাচনে বিশ্বাস করে না, এরা সন্ত্রাসী দল। গণতান্ত্রিক চরিত্র এদের মধ্যে নাই, গণতান্ত্রিক চরিত্র নাই বলে তারা নির্বাচনকে ভয় পায়। তারা চাচ্ছে যে তারা যেন আবার ক্ষমতায় চলে আসবে এবং আবার তারা যেন পাকিস্তানের সাথে
তারা যোগদান করতে চায়। নির্বাচন ছাড়া আর কোনোভাবে আপনারা কিন্তু ক্ষমতায় আসতে পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না। বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে। আন্দোলন কবে হবে? ঈদের পরে না বর্ষার পরে? আন্দোলন মরা গাঙ্গে জোয়ার আর আসে না। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দিনের পর দিন আন্দোলনে সফল না হওয়ায় আতঙ্কে নেতাকর্মীরা। রাজনীতিতে বিএনপিকে বেপরোয়া চালক হিসেবেও মন্তব্য করেন তিনি। ফখরুল সাহেবও শান্তিতে না, বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে। তারেক আতঙ্ক, কখন কার গদি খেয়ে ফেলে। আলোচনা সভায় ক্ষমতাসীন দলের নেতারা বলেন, বেগম জিয়ার মুক্তি চায় না বলেই বিএনপি আদালত অবমাননা করে। আমরা বুঝে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে সমালোচকরা ভাঙা রেকর্ড বাজাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নয়, দেশ বিক্রি করে গেছে অতীতের সরকারগুলো। রাতে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ট্রানজিট সহ অন্যান্য সুবিধা নিচ্ছে বাংলাদেশ। ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে। ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল। আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রি চুক্তিও করে আসে। আমরা ছিটমহল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। ভারত রেল নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ। আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা নেপাল, ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। আমরা 2001-এ আসতে পারিনি, পারলাম না এই কারণে আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে। সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলো ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম। খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেকা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম, কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে দেশকে? করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার বেইজিং সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের একথা জানান তিনি। ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথেও আলোচনা হয়েছে। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব। এবার প্লাবনের খবর। রক্ষা করার বাঁধই এখন ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ। বছর বছর মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, আর মেরামতের নামে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। স্থানীয় বাঁধ নির্মাণে প্রতি বছরই আশ্বাস দিয়ে উধাও হন জনপ্রতিনিধিরা। নির্বিকার পানি উন্নয়ন বোর্ডও। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো হুহু করে ঢুকছে পানি। রক্ষার বাঁধ এখন নিজেই রাক্ষস। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়, পানিবন্দী হন হাজার হাজার মানুষ। পাখির চোখে ফুটে উঠেছে ফেনীর উত্তরের 2 উপজেলা ফুলগাজী ও পরশুরামের শত শত পরিবারের জলে ভেসে থাকার করুণ চিত্র। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া এই 3 নদী প্রতি বছর জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণে প্রতি বছর পড়তে হয় এমন বন্যার কবলে। পানি সত্যছে না, হানি উপরে উড়ি দুর্গিরাতে মুড়ি নদীর আট ভাঙি যেতেছে। রান্ডা বান্ডা ব্যাগ
সব বন্ধ। বছর জুড়ে যদি এ তিনটি নদীর দুতীরের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেজিং করে গভীরতা ফেরানো, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ আর নদীর তীরবর্তী এলাকার বাঁধকে কমপক্ষে 100 মিটার দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটি করা হয়, তাহলে এমন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। কন্ট্রাক্টরেরা রাস্তার পাশে মাটি তুলি রাস্তা বাঁধি ফেলে, ওই যা গভীর করে তখন বাঁধ ভাঙ্গি যায়। এটা মরফোলজিক্যাল কারণে এখানে আপনার বিশেষ করে ভাঙনটা এই জায়গাটা বেশি হয়। এটা মানে প্রাকৃতিকগত কারণে আর কি, নদীর প্রস্থটা কম। মুহুরী ও কহুয়া নদীর এই তীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। চলতি মৌসুমে তৃতীয়বারের বানের পানিতে ভাসছে সিলেট অঞ্চলের মানুষ। মানবেতর জীবনযাপন করছেন 7 লাখের বেশি বাসিন্দা। এদিকে উত্তরের ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বইছে বিপদসীমার উপর। তলিয়ে গেছে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি আরও বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানিতে টইটুম্বুর চারপাশ, ঘরের চালার টিকিটাও নিমজ্জিত হওয়ার দ্বার প্রান্তে। বানের পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় নৌকায় ঠাঁই নিয়েছে অনেকে। সেখানেই চলছে রান্নাবান্না সহ অন্যান্য কার্যক্রম। কেউ কেউ মাচা তৈরি করে রেখেছেন গৃহপালিত প্রাণী। কয়েকদিনের টানা বর্ষণার উজানের ঢলে আবারও ফুলে ফেপে উঠেছে তিস্তার পানি। বানের পানিতে প্লাবিত হয়েছে নদ নদীর তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে 15,000-এর বেশি পরিবার। ঘরের ভিতরে যে থাকা আমরা তাও থাকতে পারছি না, নৌকার ভিতরে থাকতেছি। শেরপুরের প্রায় 40টি গ্রামে ঢুকে পড়েছে ঢলের পানি। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের, ফসলের ক্ষেত, ধানের বীজতলা। মৌলভীবাজারের কমলগঞ্জের অর্ধশতাধিক গ্রাম পানির নিচে। এছাড়া ধলাই নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নেত্রকোনার কলমাকান্দায় উদ্দাখালী নদীর পানি কমতে শুরু করলেও এখনো বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বর্ষা মৌসুমের অর্ধেক না যেতেই 3 দফা পানির নিচে সিলেট অঞ্চল। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে থাকায় মানবেতর অবস্থা মানুষের। ঘরদর সব ভাঙিয়া নিচে পানির মধ্যে বসে থাকতে থাকতে নৌকায় বসেছি। ভারী বৃষ্টিপাতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও দেখা দিয়েছে বন্যা। রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় নৌকায় যাতায়াত করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় 8 ও 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ 2 জন প্রাণ হারিয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আলাদা স্থানে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়। মধ্যরাতের পর রূপ নেয় ভারী বর্ষণে। ভোরের দিকে উখিয়ার বালুখালী 11 নম্বর ক্যাম্পের F ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় 1 রোহিঙ্গা মারা যান। এদিকে 8 নম্বর ক্যাম্পে আরও একটি পাহাড় ধসে ঘরের ওপর পড়লে 1 শিশুর মৃত্যু হয়। সিএনজি স্টেশন থেকে বাসাবাড়িতে চলমান গ্যাস সংকট নিয়ে অবশেষে মুখ খুললেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু সঞ্চালন লাইনে সমস্যা হয়েছে জানিয়ে তিনি বলেন, 15 জুলাইয়ের পর কমে আসবে গ্যাস সংকট। তীব্র গ্যাস সংকটে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো। যেখানে মিলছে কিছুটা গ্যাসের প্রেসার, সেখানেই বাড়ছে গাড়ির চাপ। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে নাভিশ্বাস অবস্থা পরিবহন সংশ্লিষ্টদের। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও পুরো সিলিন্ডার ভরে নিতে পারছেন না গ্যাস। চাহিদা পূরণে ছুটে বেড়াতে হচ্ছে এক স্টেশন থেকে অন্য স্টেশনে। এছাড়া বাসা বাড়িতেও কমেছে গ্যাসের চাপ। কিছু জায়গায় মেলে না সারাদিনেও। মাসখানেক ধরে যখন এমন হয়রানিতে নাজেহাল সাধারণ মানুষ, তখন গ্যাস সরবরাহের সংকট সমাধানের আশ্বাস দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমুদ্র অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে এসে প্রতিমন্ত্রী জানান, আগামী 15 জুলাইয়ের পর থেকেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ। আমরা আশাবাদী যে এই মাসের 15 তারিখের পর থেকে গ্যাসের অবস্থাটা স্বাভাবিক হবে। তবে এই যে শর্টেজটা আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। আমাদের গ্যাস দিয়ে পাওয়ার প্ল্যান্ট চালাতে হচ্ছে, বাসা বাড়িতে গ্যাস দিতে হচ্ছে, আমাদের এই গ্যাস দিয়ে সিএনজি চালানো হচ্ছে, ইন্ডাস্ট্রিতে গ্যাস দিতে হচ্ছে। সব জায়গাতে আমরা ম্যানেজ করতে হচ্ছে। এই যে গত ঝড়ের কারণে একটি এফএসআর ক্ষতিগ্রস্ত হওয়াতে এটাকে মেরামতের জন্য সিঙ্গাপুরে নিয়ে নেওয়া। এটা আস্তে আস্তে 15-16 তারিখ লাগবে। এর আগে সম্মেলনে ব্লু ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার সেশনে অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস অনুসন্ধানে সমুদ্রে শেষ হয়েছে মাল্টি ক্লায়েন্ট জরিপ। We have already started and we have finished our multi-client surveys, mostly in the deep seas and the shallow seas areas. And after getting this multi-client surveys, we have already asked for bidding
for going for offshore and shallow sea exploration of the gas and oil. The closing of this explorations bidding will be on September. এদিকে মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। To harness the potential of blue economy. কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বেরিয়ে আসছে সাদিক এগ্রোর সিন্ডিকেটের খবর। বহুল আলোচিত সাদিক এগ্রোর খামারে ব্রাহ্মা প্রজাতির 6টি গরুর সন্ধান পেয়েছে দুদক, যেগুলো জালিয়াতির মাধ্যমে সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামার থেকে সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। গরুগুলো মোহাম্মদপুর থেকে জব্দ করা হয়। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সাদিক এগ্রোর খামারটিতে বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক পেল ব্রাহ্মা প্রজাতির 6 গরুর সন্ধান, যেগুলো সম্প্রতি কোরবানি ঈদের সময় দাম হাঁকা হয়েছিল প্রায় 6 কোটি টাকা। 2021 সালে মিথ্যা ঘোষণা দিয়ে 18টি ব্রাহ্মা প্রজাতির গরু আমদানি করেছিল সাদিক এগ্রো, যেগুলো জব্দ করেছিল কাস্টমস। লালন পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে। সেখান থেকে চলতি বছরের শুরুতে মাংস বিক্রির কথা বলে সাজানো নিলামে তোলা হয় গরুগুলো, যেগুলো নিলামে পায় বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশন, যার প্রধান আবার সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। ঘুরে ফিরে আবার হাতে পায় সাদিক এগ্রোই। কথা ছিল এই গরুগুলো জবাই করে মাংস হিসেবে বিক্রি করার, কিন্তু সাদিক এগ্রো অন্য সাধারণ গরু জবাই করে প্রচার করে ব্রাহ্মা জাতের এই গরুগুলোই জবাই করা হয়েছে। কিভাবে হলো এ জালিয়াতি জানতে সোমবার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র এবং সাভারের বলিয়াপুরে সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদক। সেখানে 60টি ছোট মাঝারি গরুর সন্ধান পান তারা। একই দিন কামরাঙ্গীরচরে অন্য একটি খামারে দুদক খুঁজে পায় সাদিক এগ্রোর কোটি টাকা মূল্যের ব্রাহ্মা প্রজাতির একটি গরুর সন্ধান, যা মঙ্গলবার রাতেই সরিয়ে ফেলে সাদিক এগ্রো। বুধবার ওই গরুটির অনুসন্ধান করতে করতেই মিলে যায় এ 6টি গরুর খোঁজ। কেন্দ্রীয় গো প্রজনন খামার সাভার থেকে বেশ মাস 3 আগে ওনারা হলো নিলাম করছিল। এগুলো 3 মাস আগে জবাই করার কথা, কিন্তু জবাই না করে আজকে তার ফার্মে আমরা লাইভ পাইছি। এটা জবাই করার কথা ছিল, যেহেতু এটা জবাই হয়নি, যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এটা আমরা তাদেরকে সরবরাহ করেছিলাম বুক ভ্যালু অনুযায়ী। দুদক অনুসন্ধান শুরুর পর গরুগুলো সরিয়ে রাখা হয়েছিল দেশের বিভিন্ন খামারে, যা মঙ্গলবার আবার আনা হয় মোহাম্মদপুরের খামারটিতে। ধরা পড়ে দুদকের জালে। দুর্নীতি ও জালিয়াতির সাথে তাদের জড়িত থাকার বড় প্রমাণ এখন দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এ জালিয়াতির সাথে আর যারা জড়িত তারা সহ সাদিক এগ্রোর কপালে এখন কি আছে, দুদক কি ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে, তাই এখন দেখার বিষয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বেনজির আহমেদকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দুদক। অনুসন্ধান চলাকালে গ্রেফতার ও বিদেশ যাত্রা ঠেকানোর এখতিয়ার থাকলেও নিশ্চুপ সংস্থাটি। দুর্নীতির অনুসন্ধান চলাকালে কোনো ব্যক্তির বিদেশে যাওয়া ঠেকানো এবং গ্রেফতারের ক্ষমতা দেয়া আছে দুদককে। সংস্থাটির হাতে দেশের সর্বোচ্চ আদালত এমন অস্ত্র তুলে দিলেও তার খুব একটা প্রয়োগ করতে দেখা যায় না। অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার দেশে ফেরা এখন অনিশ্চিত। এ সময়ের আলোচিত মতিউর রহমানও দিয়েছেন গা ঢাকা, যদিও মতিউর ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। দুদক বলছে বেনজির ও মতিউরের বিপুল পরিমাণ অপরাধ লব্ধ আয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছেন তারা। তাহলে কেন বেনজিরকে দেশে ফেরাতে এবং মতিউরকে গ্রেফতারে পদক্ষেপ নিচ্ছে না দুদক? অনুসন্ধান চলাকালে গ্রেফতারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের কথা স্বীকার করেছেন সংস্থাটির আইনজীবী। তিনি বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কমিশনের। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 DLC আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুদক আইনজীবী বলছেন সতর্কতার কারণে অনেক সময় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুদক সবকিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। লাপাত্তা হয়ে যাওয়া পুলিশের সাবেক প্রধান বেনজির ও তার পরিবারকে দুদকে হাজির করাতে ব্যর্থ হওয়ার পর সম্পদের হিসেব চেয়ে মঙ্গলবার নোটিশ দিয়েছে দুদক। বিষয়টিকে অনেকেই সময় ক্ষেপণের প্রক্রিয়া বলে মনে করছেন, যদিও দুদক আইনজীবী বলছেন আইনের সব প্রক্রিয়া মেনেই বেনজির ও ছাগলকাণ্ডের মতিউরের দুর্নীতির অনুসন্ধান এগিয়ে চলেছে।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজউক পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চেয়ে দুদকে চিঠি দিয়েছেন এক আইনজীবী। রাজউকের সাবেক অথরাইজড অফিসার ও বর্তমান পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ মঙ্গলবার মামলাটি দায়ের করেন। দুদকের তলবে দাখিল করা মোবারক হোসেনের স্ত্রী শাহানা পারভিনের সম্পদ বিবরণীর সাথে যা অসঙ্গতিপূর্ণ। এছাড়া মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতেও ৪১,৪৬,০০০ টাকার অসামঞ্জস্যপূর্ণ সম্পদেরও তথ্য পায় দুদক। এদিকে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হোসেনের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ পায়। রিসোর্ট করতে ১২০ বিঘা জমি, ৩০ বিঘা জমির উপর বাড়ি, ৩৬ বিঘার উপর গরুর খামার, হাট, ঢাকায় ২টি দামি ফ্ল্যাট ও ৪টি বিলাসবহুল গাড়ি থাকার উল্লেখ আছে। যে আপনাদের যে অনুসন্ধান সেটা আমাদেরকে জানাবেন। এখন তারা যদি আমাদেরকে না জানায় তাহলে আমরা আইনগত প্রসিডিউরের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাবো এবং তাতেও যদি তারা কোনো কর্ণপাত না করে তাহলে আমরা হাইকোর্টের নজরে আনতে বাধ্য হব। সাবেক আইজিপি বেনজিরের গোপালগঞ্জের জমি কিনতেও সহায়তা করেছেন বলেও অভিযোগ উঠেছে ডিআইজি জামিলের বিরুদ্ধে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ৬ মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলার আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, আইনি অধিকার থেকে বঞ্চিত করতে পেছনের দরজা দিয়ে হাঁটছে বাদীপক্ষ। আর কলকারখানা প্রতিষ্ঠানের আইনজীবী বলছেন, যেখানে ইউনূস সেখানেই আইনি লড়াই। ৪০ বছরের এই আদালতের উকালতির জীবনে কোথাও তাও দেখি নাই। খেই হারিয়ে ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা মানেই দুপক্ষের আইনজীবীর কথার লড়াই। বুধবার ইউনূসের একটি মামলার রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে থাকা ইউনূসের আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এ রায় হাতে না পাওয়ায় চড়েছেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। তার অভিযোগ, সরকার ইউনূসের মামলা নিয়ে পেছনের দরজা দিয়ে খেলছে। দুদক পিছনের দরজায় খেলতে চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যেন আইনের কনস্টিটিউশনের অধিকার অনুযায়ী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেন আপিল করতে না পারে, এই জন্য গোপনে রায়টা নিতে চায়। যদিও রায়ের কপি পেয়েছে বাদীপক্ষ। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আইনজীবী বলছেন, ইউনূসের আইনজীবী যত কথাই বলুক কোনো ছাড় নয়। হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে। ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানেই ইউনূস সেখানেই কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার শ্রমিক ঠকানোর মামলায় খালাস চেয়ে করা অধ্যাপক ইউনূস সহ ৪ আসামির আপিল শুনানির দিন ধার্য রয়েছে। আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কলড্রপ ইস্যুতে গ্রামীণফোনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি। পর্যাপ্ত তরঙ্গ থাকার পরও কেন কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না জানাতে শীর্ষ অপারেটরটিকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সন্তোষজনক জবাব না পেলে জিপিকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে বিটিআরসি। পর্যালোচনা চলছে টেলিটক, রবি ও বাংলালিংকের সেবার মান নিয়েও। কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেন প্রতিমন্ত্রী। মোবাইলে কথা বলতে গিয়ে হঠাৎ কেটে যাচ্ছে কল, ঠিকমতো শোনা যায় না কথা। গ্রাহকদের এমন অসন্তোষের মুখে কল ড্রপ নিয়ে জরিপ চালায় বিটিআরসি। এতে ৮ বিভাগীয় শহরে গ্রামীণফোনের ২১,০০০-এর বেশি সাইটের প্রায় ৬৪৪ কোটি কল কাউন্ট করা হয়, যার মধ্যে কল ড্রপ হয়েছে ১.৫ কোটির বেশি, অর্থাৎ ০.২৪%। যেখানে বিটিআরসির বেঁধে দেওয়া কল ড্রপ হার ০.৫%। তবে ঢাকায় জিপির কল ড্রপ হার বেশি পাওয়া গেছে।
রাজধানীতে 2G সেবায় কলড্রপের হার 1.35%, 4Gতে পাওয়া গেছে 0.88%। এরই প্রেক্ষিতে গত 30 জুনের বৈঠকে জিপি সহ মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর 3 দিন পর বুধবার সাংবাদিকদের সামনে হালনাগাদ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। জানান, প্রয়োজনীয় তরঙ্গ থাকার পরও মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সেবা না দেওয়ার প্রমাণ মিলেছে। এজন্য প্রথমেই গ্রামীণফোনকে শোকজ করা হয়েছে। আমরা শোকজ করেছি প্রথমে গ্রামীণফোনকে, তারপরে অন্যগুলো অ্যানালাইসিস চলছে। তারা যদি কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা মাপ পাবে এইবারের মতো, আর যদি কারণ ব্যাখ্যা সঠিকভাবে না দিতে পারে তাহলে তো 1 কোটি থেকে 300 কোটি পর্যন্ত বিটিআরসি ফাইন করতে পারে। এ সময় ডাক বিভাগের কর্মীদের 55 কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দুদকের পাশাপাশি মন্ত্রণালয়ও তদন্ত করছে বলে জানান প্রতিমন্ত্রী। অভিযুক্তদের চাকরিচ্যুত করার ঘোষণাও দেন তিনি। বিভাগীয় তদন্ত শেষে যাদের ব্যাপারে দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে প্রথমে চাকরিচ্যুতর ব্যবস্থা করা এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা। এ সময় টেলিটক, বিটিসিএল, টেসিস ও ডাক বিভাগকে লোকসানের কারণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে 21 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনকাল, ভোটে লড়ছেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত। শেষ দিনে জমজমাট প্রচারণা, জরিপে লেবার পার্টির জয়ের আভাস। এবার বাণিজ্যের খবর। ডিম বিক্রি হয় চট্টগ্রামে, অথচ দাম নির্ধারণ হয় ঢাকায়। প্রতিদিন সকালে তেজগাঁও ডিম সমিতি থেকে একটি SMS আসে আড়তদারদের কাছে, সে অনুযায়ী করা হয় বিক্রি। চট্টগ্রামে ভোক্তার অভিযানে 2 ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করা হয়। ঢাকার তেজগাঁও ডিম সমিতি আছে, ওখান থেকে সারা বাংলাদেশের জন্য একটা রেট নির্ধারণ করা হয়। সেই রেটটা আমরা সকালবেলা আমাদের প্রত্যেকটা পার্টি আমাদেরকে মেসেজ করে দেয় বা ফোনে জেনে দেয়। জানার পরবর্তীতে আমরা মালটা মার্কেটে বিক্রি করতেছি। কোম্পানি 9.5 টাকা রেট পাচ্ছে, 11 টাকা কেন মার্কেটে ডিম বিক্রি করছে? সেটার জন্য কে খাচ্ছে ওই টাকাগুলা? জরিমানা করাই এভাবে খেপলেন ডিমের আড়তদার। জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে কিনে একটি পক্ষ মাঝখানে হাতিয়ে নেয় টাকা, অথচ জরিমানা করা হচ্ছে তাদের। বুধবার সকালে চট্টগ্রাম নগরী পাহাড়তলী ডিমের বাজার তদারকি করতে আড়তে অভিযান শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আলামিন স্টোরে গিয়ে দেখা যায় প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 10 টাকা 90 পয়সা, অথচ টাঙ্গাইলের মায়ের দোকান ডিমের আড়ত থেকে কেনা ভাউচারে নেই ডিমের দাম। পান ক্রয় ও বিক্রয় ভাউচারে গরমিল। মূলত পুরো বাজার নিয়ন্ত্রণ হয় সকালে ঢাকার তেজগাঁও থেকে আসা SMS এর মাধ্যমে, ফলে প্রতি পিস খুচরাতে বিক্রি হয় 13 থেকে 14 টাকায়। SMS এর মাধ্যমে তারা একটা রেট নিয়ে বিজনেস করত। এখন দেখা যাচ্ছে অভিনব পদ্ধতি অবলম্বন করছেন, মানে ক্রয় ভাউচারটা সংরক্ষণ করছেন, সেখানে ডিমের পরিমাণ উল্লেখ আছে কিন্তু পার ডিম কত টাকা প্রাইস সেটা উল্লেখ নেই। পরে অভিযান পরিচালনা করা হয় রহমানিয়া দরবার শরীফ নামে আরেকটি ডিমের আড়তে। সেখানেও ভাউচারে দর না থাকায় জরিমানা করা হয় 10,000 টাকা। এমন মধ্যে আমার ডিমের হিসাবের সাথে আমার রেটটা ছিল না, যার কারণে আমাকে জরিমানা করা হয়েছে। নগরীর আরও বেশ কয়েকটি ডিমের আড়তে অভিযান চালিয়ে সতর্ক করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন কাল, শেষ দিনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। জনমত জরিপের তথ্য অনুযায়ী জয়ের দৌড়ে এগিয়ে লেবার পার্টি। অন্যদিকে ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টায় আছে কনজারভেটিভরা। এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন নির্বাচনে। জয়ের বিষয়ে আশাবাদী তারাও। শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। ভোটারদের মন জয় করতে ব্যস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেষ সময়ের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার একটি খামার যান তিনি, চড়েন ট্রাক্টরও। পরে ভোটারদের কাছে ভোট চান। অন্যদিকে লেবার নেতা কেয়ার স্টারমারকে দেখা যায় একটি কফি শপে, নিজ থেকেই ক্রেতাদের কাছে কফি সরবরাহ করেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বিভিন্ন জরিপ বলছে এবারের নির্বাচনে ধস দেখা যাবে কনজারভেটিভ দলে। যদিও ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন ঋষি সুনাক, বিপরীত চিত্র লেবার দলে। নেতা কেয়ার স্টারমারকে বেশ প্রফুল্ল দেখা যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ভোট ব্যাংকও লেবারের দিকেই থাকছে। লেবারের হাত ধরেই কিন্তু প্রথম বাংলাদেশি এমপি হয়েছেন এবং একাধিক বাংলাদেশি এমপি, বর্তমানে 4 জন বাংলাদেশি এমপি পার্লামেন্টে আছেন। সুতরাং
এইসব কারণে একটা ঐতিহাসিক যুগসূত্র বাংলাদেশি কমিউনিটির সাথে গড়ে উঠেছে লেবার পার্টি। যদিও বাংলাদেশিদের নিয়ে স্টার মারের বেফাস মন্তব্যে এখনো সমালোচনায় মুখর পুরো কমিউনিটি। টপ 10টা কান্ট্রির মধ্যে বাংলাদেশের নাম নাই, সেই হিসাবে বাংলাদেশিদেরকে তুলে একবারে রেফারেন্স হিসাবে ইউজ করা এটা অত্যন্ত অযৌক্তিক, আনএথিক্যাল এবং এটা মিসলিডিং। কনজারভেটিভ পার্টির পরপর 3 প্রধানমন্ত্রীর নানা ব্যর্থতার প্রেক্ষাপটে লেবার দলকে উপরে টেনে তুলেছেন স্টারমার। ভোটারদেরকে বারবার সেই ব্যর্থতা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি। তবে লেবার ক্ষমতায় গেলে আশানুরূপ পরিবর্তন নাও হতে পারে বলে মনে করছেন অনেকে। লেবার আসার সম্ভাবনা খুব বেশি। আমার কাছে যা মনে হচ্ছে যে হয়তো লেবার চলে আসবে, কিন্তু কতটুকু পরিবর্তন করবে আমার তেমন খুব একটা আশাবাদী না। এবারের ব্রিটিশ নির্বাচনে নিজ আসনও হারার ঝুঁকি আছে ঋষি সুনাকের। জরিপের পূর্বাভাস যদি সত্যি হয় তবে ব্রিটেনে 14 বছরের কনজারভেটিভ দলের শাসনাবসান হতে যাচ্ছে। একই সাথে লেবার দলের নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে সৃষ্টি হবে নতুন অধ্যায়ের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেখছেন রাতের সময়। খেলার খবর। টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলেও অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সহ অধিনায়ক হয়েও টিম বাস মিস করার ঘটনা সিরিয়াসভাবে নিয়েছে বোর্ড, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিলেন বোর্ড পরিচালক। বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরমেন্স ছাপিয়ে দেশের ক্রিকেটে আলোচনায় ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনের টিম বাস মিস করার ঘটনা। সেমিফাইনালে খেলার সুযোগ থাকার পরও চেষ্টা না করা, সুপার 8-এ কোনো ম্যাচ না জেতা কিংবা ব্যাটারদের ব্যর্থতা, এসব ঢাকতেই কি সামনে আনা হলো তাসকিন ইস্যু? সে যাই হোক, দলের গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাজে ক্ষুব্ধ বোর্ড। তাসকিন ক্ষমা চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে, সেখানে তার সুরাহা হলেও সহজে পার পাচ্ছেন না। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। রিপোর্টটা আসার পরে কোথায় শর্টকামিংস আছে তারপরে ডিসিশন নেবে। ক্রিকেট অপারেশন তো আছেই। ডেফিনেটলি আমরা ভেরি সিরিয়াসলি টেকিং ইট ইজ নট acceptable. তবে বোর্ড এই ঘটনা থেকে কঠোর বার্তা দিতে চান তরুণদের। শৃঙ্খলা ভঙ্গ করলে যে কেউ পার পাবে না তার দৃষ্টান্ত হতে পারে এটি। তাসকিনও আমরা জানি তো একটা ফ্যান্টাস্টিক প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওরও কথা হয়তো মিস্টেক হয়ে গেছে। এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইটস আ বিগ ইস্যু। আর এটাও মেসেজ টু ইয়াঙ্গার জেনারেশন যে এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন তাসকিন। শিগগিরই হয়তো জানা যাবে তাসকিনের ঘটনায় কি সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সামনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক, পরের কাঁধে ভর করেছে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। যারা ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে তাদের পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, নিজেদের স্বার্থ রক্ষা করেই ট্রানজিট সহ অন্যান্য সুবিধা নিচ্ছে বাংলাদেশ। ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, মেরামতে কোটি কোটি টাকা অপচয়। তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল। উখিয়ায় পাহাড় ধসে 2 জনের মৃত্যু। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।